আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তো এই বেসিক টু অ্যাডভান্স লেকচারে এই ভিডিওতে আমরা চার্জের কোয়ান্টায়ন নিয়ে দেখব। আগের ভিডিওতে আমরা ইলেকট্রন জিনিসটা কি সেটা দেখে আসছিলাম। আই হোপ না দেখলেও কোনো সমস্যা নাই, ওটা জাস্ট সিলেবাসের বাইরে একটু জাস্ট এই ক্যাথোড রে রিঅ্যাকশনটা আইডিয়া দিয়েছিলাম। তো এই ভিডিওতে আমরা দেখব যে চার্জের কোয়ান্টায়ন আর চার্জের সংরক্ষণশীলতা। আমরা তো জানি চার্জ হচ্ছে ইলেকট্রনের খেলা, ইলেকট্রন থাকলে নেগেটিভ, না থাকলে পজিটিভ। আর যদি দুইটাই সমান হিসাবে থাকে, নিউট্রাল হয়ে থাকে, তাহলে তো সেটা প্রশমন হয়ে যায়, ওটা আর কোনো ইফেক্ট ফেলে না। তো যে চার্জের কোয়ান্টায়ন বিষয়টা আছে, চার্জের কোয়ান্টায়ন কি, তো এটা যদি বুকিশ নলেজে বলি তাহলে চার্জের কোয়ান্টায়ন এরকম যে যে কোনো পদার্থতে চার্জ ইলেকট্রনের পূর্ণ সাংখ্যিক গুণিতক হিসাবে থাকে। আচ্ছা বুঝি, বুকিশ নলেজ পরে আমরা বই থেকে দেখে নেব প্রয়োজন হলে। তো দেখি যে চার্জের কোয়ান্টায়ন, ধরি এটা যদি একটা বস্তু হয়, এটা একটা বস্তু, তো ধরলাম এতে নির্দিষ্ট একটা পরিমাণ চার্জ আছে। এই চার্জটা হয় 1e হবে, 1 × e, অথবা 2e, অথবা 3e, অথবা 4e ডট 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 অনেক কিছু হতে পারে। তো এই যে বলতেছি, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। ইলেকট্রন এর চার্জ ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। কুলম যে একটা আছে, এটা হয়তো আমরা নেক্সটে দেখবো, কুলম্বের যখন সূত্র পড়বো তখন। এটা জাস্ট এতটুকু মাথায় রাখো যে কুলম হচ্ছে আপাতত একটা একক। তো এই যে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, এটা হচ্ছে চার্জের একটা একক। মানে কোনো বস্তুতে হয় 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম চার্জ থাকবে, অথবা তার পূর্ণ সাংখ্যিক গুণিতক থাকবে। মানে 2 ইন্টু এটাকে যদি ই দিয়ে প্রকাশ করে তাহলে 2 × e থাকবে, অথবা 3 × e থাকবে, অথবা 10 × e থাকবে। কিন্তু 2.5 × e এটা থাকতে পারবে না, পূর্ণ সাংখ্যিক গুণিতক হতে হবে। 3.5 × e এটাও হতে পারবে না। 10.7e এটাও হতে পারবে না। শুধুমাত্র এই পূর্ণ সাংখ্যিক গুণিতক হিসেবে থাকবে। এটাকে আর একটু ভালোভাবে বোঝবার জন্য তুমি কল্পনা করো যে তুমি দোকানে গেছো কলম কিনতে, তুমি যে দোকানদারকে বললা যে মামা আমাকে মামা আমাকে 1.5টা কলম দেন, মানে 1.5টা কলম দেন, বা 2.5টা কলম দেন, 2.5টা কলম দেন। সেটা কি কখনো দিবে? সেটা কখনো দিবে না। তো ইলেকট্রনগুলো এই কলমের মতো হয়েই থাকে, যে থাকলে 1টা, 2টা, 10টা, 20টা, অথবা থাকে না। কিন্তু 1.5টা, 2.5টা বা 10.5টা এভাবে থাকতে পারে না। ওটা যে কোনো পদার্থের ভিতরে এই ইলেকট্রনের পূর্ণ সাংখ্যিক গুণিতক আকারে থাকে। আর এই বিষয়টাকে বলা হয় কিসের কোয়ান্টায়ন? চার্জের কোয়ান্টায়ন। তো যখন আমরা সংজ্ঞা লিখবো তখন সংজ্ঞাটা এরকমভাবে লিখবো যে যে কোনো বস্তুতে চার্জ ইলেকট্রনের পূর্ণ সাংখ্যিক গুণিতক আকারে থাকে, এই চার্জের গুণিতক আকারে থাকাটাকেই কোয়ান্টায়ন বলা হয়। তো তারপর আরেকটা টার্ম আমরা দেখতেছি যে চার্জের সংরক্ষণশীলতা। তো এই যে চার্জটা আছে ইলেকট্রনের উৎপত্তি কোথায়? তো আগের ভিডিওটাতে ইলেকট্রনের যখন কেচ্ছা কাহিনী আমরা দেখছিলাম, ওইখানে লেখা ছিল, তো যাই হোক ওটাকে যদি সংক্ষেপে আমি বলি যে ইলেকট্রন আসলে বিগ ব্যাং যখন ঘটেছে, মানে বিগ ব্যাং থেকেই তো পৃথিবী, সূর্য, নক্ষত্র সব কিছুই আসছে, তখন থেকে ইলেকট্রনটা এক্সিস্ট করে। দেখা যাচ্ছে দুইটা পার্টিকেল, ধরো গামারে, দুইটা গামারে যদি অনেক স্পিডে আসে একটা আর একটার সাথে ধাক্কা খায়, ওগুলো কিন্তু খুবই পিচ্ছি, খুব কমই ধাক্কা খায়। কিন্তু যদি দুইটা গামারে একটা আর একটার সাথে ধাক্কা খায়, তখন দুইটা পার্টিকেল উৎপন্ন হয়, একটা হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে পজিট্রন। ঠিক ইলেকট্রনের বিপরীতটাই হচ্ছে পজিট্রন, জাস্ট ইলেকট্রনের চার্জটা নেগেটিভ, পজিট্রনের চার্জটা পজিটিভ। দুইটার ভর সেম, একদম একদম সেম দুইটার ভর। সো এই দুইটা পজিট্রন নিয়ে খুব একটা আমাদের প্রয়োজন হয় না, আমরা ইলেকট্রন নিয়েই বেশি অগ্রসর হব। তো এই যে ইলেকট্রনের যে উৎপত্তি হলো, এই উৎপত্তির পরে এটার শেষ কোথায়? তো এটার কোনো শেষ নাই। ইলেকট্রন অতটা সহজে শেষ হয় না। ইলেকট্রন উৎপন্ন হয়, আর উৎপন্ন হয় বলতে যতটুকু হওয়া ততটুকু হয়ে গেছে। এখন চার্জের সংরক্ষণশীলতা মানে কি? সংরক্ষণশীলতা মানে ধরো যে আমি একটা গ্লাস দণ্ড নিলাম, এত মোটা না, একটা গ্লাস দণ্ড নিলাম, আর এটাকে রেশমের একটা কাপড় দিয়ে ঘষা দিলাম। যখনই আমরা এটাকে ঘষবো, তারপরে দেখবো যে এইটা পজিটিভ চার্জে চার্জিত হয়ে গেছে, আর এটা নেগেটিভ চার্জে চার্জিত হয়ে গেছে। তার মানে কি, এখানে পজিটিভ চার্জ উৎপন্ন হয়েছে, এখানে নেগেটিভ চার্জ উৎপন্ন হয়েছে? বিষয়টা এমনটা না। আসলে এই রেশম কাপড় দিয়ে ঘষবার ফলে রেশম কাপড়ে কিছু ইলেকট্রন চলে এসেছে, আর এই কাঁচদণ্ডটা পজিটিভ চার্জে চার্জিত হয়েছে, মানে এখান থেকে ইলেকট্রনগুলো চলে গেছে। কিন্তু আলটিমেটলি দুইটাকে যোগ করলে ঘুরে আবার নিউট্রালই আসবে, এটা না হবে পজিটিভ আর না হবে নেগেটিভ। সো এই জন্যই বলা হয় চার্জ সংরক্ষণশীলতা। কিন্তু তোমরা এখন প্রশ্ন করতে পারো যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে তো
তাহলে তো আপনি কিছুক্ষণ আগেই বললেন যে দুইটা গামা রে যদি একটা আরেকটার সাথে হয়, একটা আরেকটার সাথে কোলাপস করে বা সংঘর্ষ ঘটায়, সেক্ষেত্রে ইলেকট্রন আর পজিট্রন উৎপন্ন হয়। তো এখানে তো ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, কিন্তু না, ইসাক স্যারের বইও লেখা আছে যে চার্জ অলওয়েজ সংরক্ষিত থাকে না, চার্জ উৎপন্ন হতে পারে না, চার্জ ধ্বংস হতে পারে। তো এইটাই হইতেছে যে দেখো ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, তার বিপরীতে পজিট্রন উৎপন্ন হচ্ছে। দুইটা যদি একটা আরেকটার পাশাপাশি থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি দুইটা নিউট্রাল হয়ে যাবে। তো এই জন্যই এটাকে সংরক্ষণশীল বলা হয়, যে চার্জ না উৎপন্ন হতে পারে আর না ধ্বংস হতে পারে। তো এই গেল চার্জের কোয়ান্টায়ন ও চার্জের সংরক্ষণশীলতা। তো এই যে চার্জের কোয়ান্টায়ন, এটার জন্য একটা সূত্র দরকার হয়, যে চার্জ কিউ ইকুয়াল টু, সূত্র চার্জ কিউ ইকুয়াল টু এন ই আকারে থাকতে পারে, যেখানে এন ইকুয়াল টু 1 2 3 4 5 ডট 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 পূর্ণ সংখ্যক হতে পারে। ব্র্যাকেটে যদি লিখে দিই পূর্ণ সংখ্যক, এটা কখনোই ভগ্নাংশ আকারে থাকবে না, মানে 1.5 বা 2.5 এরকম আকারে থাকবে না, শুধুমাত্র পূর্ণ সংখ্যক আকারেই থাকবে। তো এইটা থেকে মাঝে মাঝে বোর্ড কোশ্চিন, আবার মাঝে মাঝে কিছু কিছু ভার্সিটি তো ছোট প্রশ্ন আকারে এসে যায়। তো দেখি কয়েকটা প্রশ্ন দেখার চেষ্টা করি। যে প্রথমে একটা চার্জ, যাই হোক বোঝা যাচ্ছে এটা, যে 1 কুলম্ব চার্জ কতটি ইলেকট্রনের চার্জের সমান। খুব বিচ্ছিরি, একদম ফেটে টেটে একাকার অবস্থা। 1 কুলম্ব চার্জ, এটা COULOMB, চার্জ কতটি ইলেকট্রনের চার্জের সমান। তো এটা হচ্ছে যে এক কুলম্ব চার্জ মানে কত, একটা ইলেকট্রনের চার্জ কি, একটি ইলেকট্রনের চার্জ এখানে লিখি যদি, ইকুয়াল টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। তাহলে 1 কুলম্ব চার্জ কতটি হবে, এই যে এটাকে জাস্ট উল্টাই দেবো, এটাকে যদি ঐকিক আকারে লিখি তাহলে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব ইকুয়াল টু একটি ইলেকট্রনের চার্জ। তাহলে 1 কুলম্ব চার্জ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। এটাকে ক্যালকুলেট করলে আসবে 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18, এত টি। এইটা ইসাহাক স্যারের বই সম্ভবত 123 কি 13 নাম্বার পেজে আছে, আমার ঠিক খেয়াল নাই, পেজে এই প্রশ্নটা দেওয়া আছে। তো এটার অ্যান্সার হবে 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18 টি। পরের প্রশ্ন আছে, কোনো বস্তুতে চার্জের পরিমাণ 3 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব হতে পারে না, কেন? তো আমরা চার্জের কোয়ান্টাম থেকে জানি যে চার্জ ইলেকট্রনের চার্জের পূর্ণসংখ্যক গুণিতক আকারে থাকে। তো এটা দেখি যে পূর্ণসংখ্যক গুণিতক আকারে থাকে কিনা। তো এটাকে যদি সমাধান করতে চাই, দেখি যে চার্জ এইটা তো আমরা জানি কিউ ইকুয়াল টু এন ই, যেখানে কিউটা হচ্ছে মোট চার্জ, কিউ ইকুয়াল টু মোট চার্জ, সেটা না লিখি আর, কিউ ইকুয়াল টু মোট চার্জ, এন হচ্ছে পূর্ণসংখ্যক গুণিতক হবে কিনা সেটা দেখবার জন্য, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। তাহলে এন ইকুয়াল টু থাকে কিউ বাই ই। কিউ হচ্ছে এইটা 3 ইন্টু 10 টু দি পাওয়ার -19, ইলেকট্রনের চার্জ 1.6 10 টু দি পাওয়ার -19, 10 টু দি পাওয়ার -19, 10 টু দি পাওয়ার -19 কাটাকাটি যায়, 3 ডিভাইডেড বাই 1.6, এটাকে ভাগ করলে কত আসে। তো এই 3 বাই 1.6 ইকুয়াল টু আছে মোটামুটি 1.875 এরকম কিছু একটা। তো এখানে দেখছি এটা কোনো পূর্ণসংখ্যিক গুণিতক না। তো এভাবে লিখবো আমরা যে এটা যেহেতু পূর্ণসংখ্যিক গুণিতক আকারে, মানে ইলেকট্রনের পূর্ণসংখ্যিক গুণিতক আকারে আসছে না, সুতরাং এই চার্জটা পৃথিবীতে এক্সিস্ট করা সম্ভব না। তারপর এখানে বলছে যে আধানের কোয়ান্টাইন অনুসারে কোনো বস্তুতে নিম্নের কোন চার্জটি থাকা সম্ভব। সবগুলাকেই, এই সবগুলাকে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 দিয়ে ভাগ দিয়ে দেখবো, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 দিয়ে ভাগ দিব, এটাকেও ভাগ দিব, এটাকেও ভাগ দিব, দেখবো শুধুমাত্র এটার জন্যই একটা পূর্ণ সংখ্যা পাইতেছি। বাট বাকিগুলোর ক্ষেত্রে যেহেতু ভগ্নাংশ পাবো, সেহেতু বাকিগুলা হবে না, শুধুমাত্র ক নাম্বার অ্যান্সারটাই অ্যান্সার হবে। তারপরে কুলম্বের সূত্র ও কুলম্বের সূত্রের ব্যবহার, সেই 1787 সালে উনি এই কুলম্বের সূত্র, কুলম্ব বাবাজি এই সূত্রটা নিয়ে আসছে, মোটামুটি 1787 সাল। ঠিক আছে, নিয়ে এসেছিলেন, ভালো কথা। তো কুলম্বের সূত্রটা কি? কুলম্ব কিছু পরীক্ষা নিরীক্ষা করছে, পরীক্ষা নিরীক্ষার পর 3টা কথা বলছে চার্জ নিয়ে, যে দুইটা চার্জ যদি সমধর্মী হয় তাহলে একটা আর একটাকে বিকর্ষণ করবে, আর যদি দুইটা চার্জ বিপরীতধর্মী হয় তাহলে বিপরীতধর্মী মানে একটা পজিটিভ
একটা নেগেটিভ। সমধর্মী মানে দুইটাই নেগেটিভ অথবা দুইটাই পজিটিভ। সো যদি সমধর্মী হয় একটা আরেকটা বিকর্ষণ করবে, আর যদি বিপরীতধর্মী হয় একটা আরেকটাকে আকর্ষণ করবে। তো এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা তিনটা জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে চার্জ দুইটার পরিমাণের ওপর, আর একটা হচ্ছে চার্জ দুইটার মধ্যবর্তী দূরত্বের ওপর, আর একটা হচ্ছে চার্জ দুইটার মধ্যবর্তী মাধ্যমের ওপর। দুটি এক চার্জ দুটির পরিমাণের ওপর, দুই হচ্ছে চার্জ দুটির মধ্যবর্তী দূরত্বের ওপর, চার্জ দুটির ওপর, তিন হচ্ছে চার্জ দুটির মধ্যবর্তী মাধ্যমের ওপর। এই যে মাধ্যমের ওপর কথাটা আছে এর সাথে আবার আপেক্ষিক ভেদনযোগ্যতা কথাটা জড়িত। তো এটা কি আমরা ধীরে ধীরে দেখব। যে দেখি এই তিনটা জিনিসের, এই তিনটা বিষয়ের ওপর কুলম্বের সূত্রটা নির্ভর করে। তো উনি এই তিনটা সূত্রের ওপর নির্ভর, তিনটা সূত্রের ওপর ভিত্তি করে উনি একটা সূত্র দিয়েছে, যেটা কুলম্বের সূত্র নামে পরিচিত। তো কুলম্বের সূত্রটা এরকম যে দুটি চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, দুটি চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। এবং চার্জ দ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তো বুকের সূত্র তো বুঝলাম যে হ্যাঁ, দুটি চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক এবং চার্জ দ্বয় সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তো এটাকে যদি একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি তাহলে দেখো এখানে আছে যে দুটি চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। চার্জ দ্বয়ের একটা যদি চার্জ হয় কিউ, ধরি এইখানে একটা চার্জ আছে যার মান হচ্ছে কিউ অন, আর এইখানে আর একটা চার্জ আছে যার মান হচ্ছে কিউ টু। তো এই দুইটার যে আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে, ধরি এখানে একটা আকর্ষণ বল কাজ করতেছে, এখানে আছে +5 কুলম্ব চার্জ আর এখানে আছে -5 কুলম্ব চার্জ। তাহলে একটা আরেকটার বিপরীত, সো একটা আরেকটাকে আকর্ষণ করবে, এটা এদিকে আকর্ষণ করবে, এটা এদিকে আকর্ষণ করবে। তাহলে এই আকর্ষণ বল হবে চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। চার্জ দ্বয়ের গুণফল কিউ অন কিউ টু সমানুপাতিক হচ্ছে কি আকর্ষণ বা বিকর্ষণ বল। তারপরে আবার বলছে যে চার্জের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এই চার্জ দুইটার যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে যদি ডি ধরে নিই তাহলে আমরা বলতে পারি যে এফ সমানুপাতিক 1/d স্কোয়ার। চার্জের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, বর্গ ব্যস্তানুপাতিক বল। তারপরে বলছে চার্জ দ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই সরলরেখা বোঝাতে তো আর কিছু লাগতেছে না। ইভেন যদি সরলরেখা না হইতো, বক্ররেখা হইতো, সেক্ষেত্রে আমাদেরকে হয়তো সাইন কস বা ত্রিকোণমিতির হেল্প নিতে হতো। বাট এখানে যেহেতু সরলরেখা আছে সেহেতু ত্রিকোণমিতির হেল্প লাগছে না। তো এই দুইটাকে কম্বাইন করে আমরা বলতে পারি যে এফ সমানুপাতিক কিউ অন কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার। সো এই সমানুপাতিক ওঠাবার জন্য একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে পারি কে ইন্টু কিউ অন কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তো এই যে একটা সূত্র পেয়ে গেলাম আমরা, এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তো বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে এটাকে ক্যালকুলেশন করে দেখানো যায় যে কে এর মান কত হয়, বাট ভিডিও লেন্দি হয়ে যাবে। সো লেন্দি ভিডিও অ্যাভয়েড করার জন্য আমি বলে দিচ্ছি যে এফ ইকুয়াল টু হবে 1/4πε0 কিউ অন কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এই পাইলাম আমরা একটা সূত্র। এই সূত্রটা ইউজ করবো আমরা ইসের ভিতরে, ম্যাথের ভিতরে। তো এই 1/4πε0 এতটুকুকে ক্যালকুলেট করলে আবার আছে 9 × 10⁹ একদম 10⁹ আছে না, 8 পয়েন্ট সামথিং আছে। তো যাও ওটাকে ক্যালকুলেট করে 9 × 10⁹ লিখলে কোনো সমস্যা হয় না।
তো এই সূত্রের আবার একটা ভেক্টর ফরম্যাট আছে, যেহেতু এইটা বল একটা ভেক্টর রাশি, সো এই ভেক্টর রাশির একটা ইসের সাথে, একটা মানের সাথে দিকও জড়িত থাকবে। তো এই দিকটা প্রকাশ করবার জন্য এটা হচ্ছে জাস্ট একটা মান বের করবার জন্য। আর ভেক্টর ফরম্যাট হচ্ছে, এটা হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর ফরম্যাট বা ভেক্টর রূপও বলা যায়, যে এফ ভেক্টর ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার ইটা ক্যাপ। এই ইটা ক্যাপ দিয়ে বলের দিক প্রকাশ করে। তো এই বলের দিকটা খুব একটা লাগে না, খুব একটা লাগে না বলতে কিছু কিছু ম্যাথে আবার লাগেও, যে দিকটা জানতে চাই দুইটা যদি চার্জ থাকে, একটা যদি পজিটিভ হয় আর একটা যদি নেগেটিভ হয়, এই দুইটার মাঝামাঝি যদি আরেকটা চার্জ থাকে, তাহলে ওটার আকর্ষণ বা বিকর্ষণ দিকটা কোন দিকে হবে, এরকম ম্যাথ জানতে চাইতে পারে। সেখানে হয়তো এটার হালকা পাতলা ইউজ থাকবে, বাট ম্যাক্সিমাম টাইম আমরা শুধু মানটাই বের করব। তো এখানে আবার একটা কথা আছে, যে আগের একটু আগে আমরা দেখে আসছিলাম যেখানে বলা হয়েছে মাধ্যমের ওপর নির্ভর করে। তো এই যে এখানে যেটা দেখলাম যে এপসাইলন নট সূত্রের ভিতরে যে এপসাইলন নটটা আছে, এটা আসলে মিন করতেছে যে এই যে এপসাইলন নট এর মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12। তো এইটা হচ্ছে শূন্য মাধ্যমে আপেক্ষিক ভেদনযোগ্যতার মান। কিন্তু যদি এটা শূন্য মাধ্যম না হয়ে কোনো তরল মাধ্যম হয়, সাপোজ তেল বা পানি, বা দেখা যায় কোনো কঠিন মাধ্যমও হতে পারে, কাগজ থাকতে পারে, কাঠ থাকতে পারে, আবার প্যারাফিন থাকতে পারে, আলাদা আলাদা টাইপের হতে পারে, সেক্ষেত্রে এই এপসাইলন নট এটার মানটা কিছুটা চেঞ্জ আছে কীরকম, যে যখন আমরা সূত্রের ভিতরে লিখি, এরকম লিখতে পারি আমরা যে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম ছাড়া, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম ব্যতীত অন্য কোনো মাধ্যমে কনস্ট্যান্ট কে ইকুয়াল টু এপসাইলন অন্য বাই এপসাইলন শূন্য। শূন্যটাকে নট দিয়ে লিখতে পারি এপসাইলন নট। তো এখান থেকে কে এর মানটাকে নিয়ে তখন আমরা জায়গা মতো ব্যবহার করব। এখান থেকে এইটা সমান আবার আমরা লিখতে পারি এফ নট ডিভাইডেড বাই এফ। কারণ এই যে সূত্রতে আমরা কি দেখছিলাম, সূত্র ছিল এফ ডি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এই যে এফ এর সাথে এপসাইলন নটটা ব্যস্তানুপাতিক, সো এখান থেকে এফ ব্যস্তানুপাতিক 1/এপসাইলন নট হয়। সো এই যে এপসাইলন অন্য মানে অন্য কোনো মাধ্যমে ডিভাইডেড বাই এপসাইলন নট ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ নট ডিভাইডেড বাই এফ। তো এই লেকচারে আমরা দুইটা সূত্র পাইলাম। একটা সূত্র হচ্ছে যে দুটি চার্জের একটি চার্জ Q1, দুটি চার্জ লিখি, যে দুটি চার্জ যথাক্রমে Q1 ও Q2 হলে তাদের মাঝে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান F ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখানে এপসাইলন নটটা আমি ইউজ করতে রাজি না, আমি এপসাইলন ইউজ করতে রাজি। তো যদি কোনো মাধ্যমের কথা না বলে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা শূন্য মাধ্যম ধরে এই এপসাইলন নটটাকে ইউজ করব। আর যদি বলে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা সেটাকে এই যে এই সূত্র দিয়ে কে ইজ ইকুয়াল টু এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট, এইটা দিয়ে আমরা ম্যাথ দেখবো। এটা ঘাবড়াবার কোনো কারণ নেই, যেটাকে কীভাবে ব্যবহার করবো জাস্ট আপাতত সূত্রটা জেনে রাখি, ম্যাথ আসে তখন আমাদের আরও ঠিকঠাক ক্লিয়ার হয়ে যাবে। তো এপসাইলন দিয়ে আমরা করবো, মনে রাখার চেষ্টা করব, পরবর্তীতে যখন দরকার হবে সেভাবে আমরা সেটাকে ইউজ করব। তো এই একটা সূত্র পাইলাম। আর একটা সূত্র পেয়েছিলাম যে কে ইজ ইকুয়াল টু অন্য মাধ্যমে শূন্য বা বায়ু মাধ্যম ব্যতীত অন্য মাধ্যমে কে ইজ ইকুয়াল টু এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট ইজ ইকুয়াল টু এফ নট ডিভাইডেড বাই এফ। এখন কোনটা কি কাজের এটা আমরা চিপায় লিখে রাখবো। এই প্রয়োজনীয় সূত্রটা উপরে লিখে রাখা উচিত ছিল। তাহলে এই এফটা হচ্ছে তো বল, এখানে এটা লিখে দেওয়া হয়েছে যে তাদের মাঝে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এফ ইকুয়াল টু সামথিং দেওয়া আছে। তো এই যে Q1
আর কিউ টুটা কিউ অন ও কিউ টু ইকুয়াল টু চার্জের মান। আর এফসাইলন হইতেছে আপেক্ষিক ভেদনযোগ্যতা। আপেক্ষিক ভেদনযোগ্যতা ভেদনযোগ্যতা। আর ডি হচ্ছে দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব, কিউ অন ও কিউ টু চার্জের মধ্যবর্তী দূরত্ব। আর কি বাকি থাকলো? এফ নট ডিভাইডেড বাই এফ নট ইকুয়াল টু শূন্য বা বায়ু মাধ্যমে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। আকর্ষণ বিকর্ষণ বল। আর এফ থাকলো অন্য মাধ্যমে ডট। তো এই ছিল কুলম্বের সূত্র রিলেটেড বেসিক কনসেপ্ট। তো কুলম্বের সূত্রেতে আরও কিছু ছোটোখাটো বেসিক দরকার, সেগুলো আমরা ম্যাথের ভিতরে দেখব। যেমন ধরো কুলম্বের সূত্রের দেখা যাবে ক্যালকুলেট করবা এফ ইকুয়াল টু যেটা আছে সেটা হয়তো পজিটিভ আসবে, তো যখনই পজিটিভ আসবে সেটাকে আমরা বিকর্ষণ হিসেবে ধরবো, আবার যখন নেগেটিভ আসবে সেটাকে আমরা আকর্ষণ হিসেবে ধরবো। তো যখন আমরা ম্যাথ দেখবো এ রিলেটেড, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এ রিলেটেড কিছু এইচএসসি ম্যাথ দেখবো, তারপরে আরেকটা ভিডিও আসবে যেটাতে আমরা ইনশাল্লাহ অ্যাডমিশনের ম্যাথ দেখবো। তো এইগুলোতে দেখবো এই ছোটোখাটো যে বেসিকগুলো দরকার হয় ইনশাল্লাহ সবগুলোই দেখে ফেলবো।